সংজ্ঞার দুইটা টাইপ দেখি, এদের মধ্যে একটা পরে সূত্রভিত্তিক সংজ্ঞা আর একটা হচ্ছে তোমার বৈশিষ্ট্যভিত্তিক সংজ্ঞা। যে আমরা এই যে একটা সূত্র যখন মুখস্থ রাখতেছি তখন আমরা খুব ইজিলি এদের যে ডেফিনেশনটা বা সংজ্ঞাটা খুব ইজিলি মুখস্থ করতে পারতেছি। সেম একই প্রসেসে তুমি কিন্তু ত্বরণ কাকে বলে তুমি খুব ইজিলি মুখস্থ করতে পারবে। কি খবর বাচ্চা কাচ্চারা, আশা করি সব অনেক ভালো আছো। তোমরা যারা বিভিন্ন ক্লাস 9, 10 বা ইন্টারে পড়াশোনা করছো বা যে কোনো ক্লাসে পড়াশোনা করছো, তোমাদের একটা বেসিক প্রবলেম থাকে যখন তোমরা সৃজনশীল প্রশ্ন সলভ করতে চাও। দ্যাট ইজ টু সে তোমরা প্রথমে যখন একটা সৃজনশীল স্টার্ট করতে যাও তোমরা দেখো যে তোমরা গ ঘ পারছো, কিন্তু তোমরা ক বা খতে গিয়ে অনেকটা আটকে যাও এবং ক খ এর জন্য তোমাদেরকে সৃজনশীল বারবার চেঞ্জ করতে যে ভাই আমি এটা আনসার করবো না ওইটা আনসার করবো। তো এইটা যখন আমরা দেখি তখন আমরা দেখতে পাই যে জ্ঞানমূলক প্রশ্নের মধ্যে অনেক প্রবলেম আমরা ফেস করি। তো ওই জ্ঞানমূলক পার্টের সবচেয়ে মেজর পার্ট যেটা সংজ্ঞা, সেই সংজ্ঞা আমরা মুখস্থ রাখতে পারি না বিধায় আমরা অনেকগুলো সৃজনশীল আনসার করতে দ্বিধাবোধ ফেস করি। এবং সেই কারণেই আজকে আমরা তোমাদেরকে একটা স্ট্র্যাটেজি শিখাবো যার মাধ্যমে তোমরা কিভাবে করে এই সংজ্ঞাগুলোকে মুখস্থ করবে সেটা তোমরা জানতে পারবে। সো চলো আমরা আজকে তাহলে শুরু থেকে শুরু করব এবং আমরা দেখবো কিভাবে করে সংজ্ঞায় স্ট্র্যাটেজিক্যালি মুখস্থ করতে হয়। সাথে আছি আমি মিরাজ। যখন আমরা সংজ্ঞা মুখস্থ করতে যাব বা সংজ্ঞার স্ট্র্যাটেজি বুঝতে যাব তোমাকে আগে বুঝতে হবে সংজ্ঞার টাইপ কিরকম থাকতে পারে। তুমি যদি এদের ক্যারেক্টার মানে তুমি যদি এদের টাইপগুলোকে ডিফারেন্সিয়েট করতে পারো তখনই কি তুমি এদের ক্যারেক্টারগুলা বা এদের বৈশিষ্ট্যগুলা তুমি ইজিলি বুঝতে পারবা। সো আমি যদি সংজ্ঞার দুইটা টাইপ দেখি, এদের মধ্যে একটা পরে সূত্রভিত্তিক সংজ্ঞা আর একটা হচ্ছে তোমার বৈশিষ্ট্যভিত্তিক সংজ্ঞা। এখন সূত্রভিত্তিক সংজ্ঞা বা বৈশিষ্ট্যভিত্তিক সংজ্ঞাতে আমরা বুঝলাম দুইটা টাইপ, এদের স্ট্রাকচারটা দেখতে কেমন হয় যদি আমরা সেটা একটু তাকাই তাহলে আমরা বুঝতে পারবো কিভাবে করে আমাদেরকে এটা মুখস্থ করতে হবে। প্রথমে আমরা যে একটু সূত্রভিত্তিক সংজ্ঞার দিকে। সো সূত্রভিত্তিক সংজ্ঞা, এখানে তুমি যখন একটা নাম দেখছো যে সূত্র, তো সূত্র যখন একটা ওয়ার্ড দেখছো তখনই বুঝতে পারছো যে আসলে এই সংজ্ঞাগুলা সূত্র বা ইকুয়েশনের সাথে অনেক বেশি বা ফর্মুলার সাথে অনেক বেশি রিলেটেড, রাইট? সো একটা আমরা এক্সাম্পল দেখি, এক্সাম্পল দেখলে কিভাবে করে বাকি সবগুলো তোমাকে মুখস্থ করতে হবে সেটা তোমরা খুব ইজিলি বুঝে যাবা। সো এক্সাম্পলটা একটু দেখো। আমরা তো যারা কিনা ফিজিক্সের ক্লাস 9, 10 এর ওই যে সেকেন্ড চ্যাপ্টারে গতি তো পড়েছে সবাই, তাই না? তো সেখানে আমরা কিন্তু বেগের যেই সূত্র সেটা আমরা সবাই জানি এবং সেটা ছিল এরকম বেসিক, যেটা আমরা এটা পাইছিলাম কোত্থেকে, এইচ ইজ ইকুয়াল টু তোমার ভিটি। এইখান থেকে আমরা পাইছিলাম যে ভি ইজ ইকুয়াল টু এস বাই টি, তাই না? এখন আমি যদি এই ফর্মুলাটার উপর বেস করে একটা তোমার হচ্ছে আমি সংজ্ঞা লিখতে চাই তাহলে আমি কিভাবে করে লিখবো দেখো। আমি যদি একটু লিখি, দেখো আমি কি করতেছি, আমি বেগ বের করতেছি কিসের মাধ্যমে, সময় আছে এবং সরণ আছে। তো তুমি যদি সময়টাকে একক করে দিতে পারো বা তুমি সময়টাকে যদি এক করে দিতে পারো তাহলে কিন্তু সরণটাই তোমার কি আলটিমেটলি বেগ। তাহলে আমি যদি একটু বলি, আমি আসলে আলটিমেটলি সময়টাকে ডিফারেন্সিয়েট করে বুঝতে পারতেছি যে আসলে বেগটা আমি কেমনে করে ডিফাইন করব। তাহলে আমরা বলতে পারি যে সময়ের সাপেক্ষে আমি কোনো কিছুকে ক্যালকুলেট করছি। তাহলে এর মাধ্যমে আমরা বুঝতে পারি আমরা কিভাবে করে এটার সংজ্ঞাটা লিখবো, সময়ের সাপেক্ষে আমরা তাহলে সময়ের সাপেক্ষে ক্যালকুলেট করব। এবং আমরা কি ক্যালকুলেট করছি, আমরা সরণকে ক্যালকুলেট করছি। তাহলে সময়ের সাপেক্ষে আমরা সরণের যে পরিবর্তন সেটাকে আমরা ক্যালকুলেট করছি। তাহলে বলতে পারি সময়ের সাপেক্ষে সরণের পরিবর্তন এর, এখানে একটা মাঝখানে ভাগ চিহ্ন আছে না, ভাগকে সবসময় মনে রাখবা যখন তুমি সাপেক্ষে বলছো এর পরের লাইনে কি হবে, হার। তাহলে আমরা বলতে পারি সময়ের সাপেক্ষে সরণের পরিবর্তনের হারকে তুমি কি বলবা, বেগ বলে। তাহলে আমরা কিন্তু খুব ইজিলি বুঝতে পারতেছি যে আমরা এই যে একটা সূত্র যখন মুখস্থ রাখতেছি তখন আমরা খুব ইজিলি এদের যে ডেফিনেশনটা বা সংজ্ঞাটা খুব ইজিলি মুখস্থ করতে পারতেছি। সেম একই প্রসেসে তুমি কিন্তু ত্বরণ কাকে বলে তুমি খুব ইজিলি মুখস্থ করতে পারবা। যেমন ধরো আমরা বলতে পারি তখন যে ত্বরণ কি হবে, এ ইজ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি, রাইট? সো তখন আলটিমেটলি কি হয়, সময়ের সাপেক্ষে তুমি কি করছো, বেগের পরিবর্তনের হারকে তুমি ত্বরণ বলছো, তাই না? সেম একইভাবে তুমি বাকি সব যে ফর্মুলার
রয়েছে সেই ফর্মুলার উপর বেস করে তুমি কিন্তু অনেকগুলো বৈশিষ্ট্য মুখস্থ করতে পারবা। এই ফিজিক্যাল টু এম এ থেকে শুরু করে তারপর হচ্ছে তুমি আরো হচ্ছে যতগুলা ফর্মুলা আছে, ঠিক আছে, সব তুমি সেম ফরম্যাটে তুমি যেতে পারবা, কোনো সমস্যা হবে না। সো আই গেস তোমরা এটা বুঝতে পারছো সূত্রভিত্তিক সংখ্যাগুলো কিভাবে করে মুখস্থ করতে হয়। তাহলে মুদ্রা কথা এটা, তুমি যাই করো না কেন সূত্র মুখস্থ রাখাটা মাস্ট। এবং তুমি যদি কম্পেয়ার করো যে সূত্র মুখস্থ করা ভার্সেস তুমি একটা পুরো সেন্টেন্স মুখস্থ করো, কোনটাই বেশি ইজি? অবভিয়াসলি সূত্র মুখস্থ করাটা ইজি। তো সূত্র যদি তুমি মুখস্থ রাখতে পারো, তোমার তো ম্যাথের জন্য এমনিতেই মুখস্থ রাখতে হবে, তো সূত্র মুখস্থ রাখতে পারলে সূত্র থেকে কেমনে করে তোমাকে বৈশিষ্ট্য ডিরাইভ করতে হয় সেটা তোমার ওই পড়ার সময় মুখস্থ করে ফেলতে হবে বা জেনে রাখতে হবে। তাহলে কি আর আলাদা করে সঙ্গে যে মুখস্থ করার যে প্যারাটা নেওয়া, এই প্যারা আর নেওয়া লাগবে না। আই গেস বুঝতে পারছো। এবার চলো আমরা দেখি বৈশিষ্ট্য ভিত্তিক সংজ্ঞার দিকে। সো ওয়ার্ডেই লেখা আছে বৈশিষ্ট্য ভিত্তিক সংজ্ঞা। তাহলে বৈশিষ্ট্য আমাদের জানতে হবে। তো আমি তোমাদের একটা এক্সাম্পল দিই। এক্সাম্পলটা হচ্ছে সেম আবার সেম একই চ্যাপ্টারে আমরা যাই। পর্যায়বৃত্ত গতি আমরা সবাই টুকটাক পড়ছি। তো পর্যায়বৃত্ত গতির যে জিনিসটা দেখবে এটা কিন্তু অনেক বিশাল বড় একটা সংজ্ঞা। তো আমি এত বড় একটা সংজ্ঞা নেওয়ার রিজনই হচ্ছে যাতে করে তোমাদেরকে মুখস্থ করার প্রসেসটা দেখাইতে পারি। সো দেখবা এই সংজ্ঞার মধ্যে অনেকগুলা পিন পয়েন্ট আছে, যে পয়েন্টগুলো তুমি না লিখলেই তোমাকে নাম্বার দিবে না। তো তোমার যেটা করতে হবে, এই সংজ্ঞার মধ্যে যেই পয়েন্টগুলো আছে এই পয়েন্টগুলোকে আগে আইডেন্টিফাই করতে হবে। ফর এক্সাম্পল আমি যদি একটু তাকাই, এই পর্যায়বৃত্ত গতির যেহেতু বলতেছি, পর্যায়বৃত্ত গতির মধ্যে কোন কোন বৈশিষ্ট্যগুলো রয়েছে সেটা যদি আমি একটু ডিফাইন করি, সেটা হয় এরকম। আচ্ছা আমি ওইটা পরে লিখে আগে সংজ্ঞাটা লিখে তাহলে আমি সেখান থেকে বৈশিষ্ট্য তোমাকে দেখাইতে পারবো কিভাবে করে তোমাকে পরীক্ষার আগে মানে তুমি কেমনে করে প্রিপারেশন নিতে পারবে সেই ব্যাপারে। তো আমি যদি একটু সংজ্ঞাটা লিখি তাহলে কি দাঁড়ায়? দাঁড়ায় অবভিয়াসলি কোনো একটা গতিশীল বস্তুরই তো গতি হইতে পারে, তাই না? তাহলে আমরা ফার্স্টে লিখি কোনো গতিশীল বস্তুর এটা গেল প্রথম ব্যাপার। এবার এরপরের লাইনে আমরা যদি কি পড়তাম যে নির্দিষ্ট সময় পর পর এরকম টাইপের একটা লেখা ছিল না? তাহলে কোনো গতিশীল বস্তু নির্দিষ্ট সময় পর পর এটা গেল প্রথম ব্যাপার। তাহলে আমরা এখান থেকে একটা জিনিস দেখো, গতিশীল বস্তু এটা তো নর্মাল ব্যাপার, নির্দিষ্ট সময় পর পর হওয়াটা একটা মাস্ট থিং। তাহলে এটা একটা তোমার বৈশিষ্ট্য হইতে পারে। তাহলে প্রথমে যেটা লিখবা, নির্দিষ্ট সময় পর পর এটা একটা বৈশিষ্ট্য। আচ্ছা আরো কি কি আছে? নির্দিষ্ট সময় পর পর নির্দিষ্ট দিকে নির্দিষ্ট ভাবে এবং একটা নির্দিষ্ট বেগে যখন হচ্ছে কোন একটা বস্তুকে কেন্দ্র করতে হবে, সরি, নির্দিষ্ট সময় পর পর একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে, এটা আমার একটা ছিল, বৈশিষ্ট্য ছিল, একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে এটা গেল সেকেন্ড বৈশিষ্ট্য। তাহলে আমরা লিখতে পারি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে, ঠিক আছে? ওকে, আরো কি কি আছে? একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে নির্দিষ্ট দিকে নির্দিষ্ট দিকে না বলে সবচেয়ে ভালো হয় একই দিকে বলা। আমি ওইটাই লিখি, নির্দিষ্ট দিকে না বলে আমি হচ্ছে একই দিকে বলি, তাহলে বেটার হয় এটা। তাহলে একই দিকে, যেহেতু সেম দিকে হওয়া লাগে, এবং একইভাবে
অতিক্রম করে অ্যাকচুয়াল সংজ্ঞা এখানে শেষ। তাহলে আমরা বলতে পারি সেই গতিকে আমরা কি বলবো, পর্যায়বৃত্ত গতি বলবো। তাহলে আলটিমেটলি একটা জিনিস দেখো যে আমরা এখানে কিন্তু দুইটা বৈশিষ্ট্য পাইলাম প্রথম দুইটা লাইন থেকে, এরপর একই দিকে এবং একই ভাবে এটাও কিন্তু আরেকটা বৈশিষ্ট্য। তাহলে একই দিকে এটা একটা বৈশিষ্ট্য এবং একই ভাবে তাহলে আলটিমেটলি দেখো চারটা বৈশিষ্ট্যের সমন্বয়ে তুমি একটা পুরো বড় একটা সংজ্ঞা তুমি পেয়ে গেছো। তাহলে সেই গতিকে তুমি কি বলবা, পর্যায়বৃত্ত গতি বলবা। দেখো তো খুব সিম্পল জিনিস না। আমরা কি করছি অ্যাকচুয়ালি, আমি একটু দাগ দিয়ে দেখাই। প্রথম ব্যাপার, তুমি যদি এই পুরো বৈশিষ্ট্য মানে পুরো একটা সংজ্ঞার দিকে তাকাও, তুমি জাস্ট কিছু স্পেসিফিক লাইন পাবা যেগুলো তোমার মনে রাখা লাগবে। যেমন ধরো পর্যায়বৃত্ত গতি শুনছো, তোমার মাথায় আসবে এটা নির্দিষ্ট সময় পর পর এই একটা লাইন, একটা জিনিস মাথায় আসবে নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে, এটা আরেকটা লাইন, এরপর আসবে তোমার একই দিকে, এটা একটা ব্যাপার, আরেকটা ব্যাপার হচ্ছে একই ভাবে। দেখো তুমি যদি এই চারটা বৈশিষ্ট্যকে তুমি যদি ডিফাইন করতে পারো যে কোনো ভাবে যে কোনো প্রসেসে, তোমাকে নাম্বার দিতে বাধ্য। তো তুমি যাই কিছু লেখো না কেন, তোমার এই বৈশিষ্ট্যগুলোকে এইভাবে করে তুমি যখন আলাদা করবা, দেখো আমি কিন্তু আলাদা করছি কিভাবে করে, এই চারটা ভাবে আলাদা করছি এইভাবে করে। আমি যখন মুখস্থ করব বা আমি যখন পড়তে বসবো পর্যায়বৃত্ত গতি কাকে বলে, আমি এইভাবে না লিখে আমি লিখবো এইভাবে। যখন আমি এইভাবে করে লিখবো, আমার জন্য দেখা যেরকম ইজিয়ার, দেখতে খুব সুন্দর লাগে, মুখস্থ করতে অনেক বেশি ইজি মনে হয়। কেন বলছি একটু বুঝো। সাইকোলজি মানে মানুষের সাইকোলজি এমন ভাবে করে কাজ করে যে তুমি একটা বড় সেন্টেন্স মুখস্থ করবা ভার্সেস তুমি কিছু পয়েন্ট মুখস্থ করবা, এই দুইটার মধ্যে তুমি যখন ডিফারেন্স করতে যাবা, ওই যে পয়েন্ট মুখস্থ করা জিনিসটা অনেক বেশি ইজি হয়ে যায়। তো আমরা যখন কোন একটা সংজ্ঞা মুখস্থ করতে যাব, এই বৈশিষ্ট্যের আদলে যদি আমরা আলাদা আলাদা করে পয়েন্ট ভাগ করে ফেলি, তাহলে মুখস্থ করা অনেক বেশি ইজি হবে। যারা আগে কখনো করো নাই, তোমরা আমার মতো করে চেষ্টা করে দেখো এবং তোমরা ফলটুকু পাবা। যখন তোমরা নোট ডাউন করবা তখন কিন্তু এইভাবে করে নোট ডাউন করার চেষ্টা করবা, যেটা তোমরা সবসময় প্রেফার করবো, ঠিক আছে? সো আই গেস তোমরা খুব ইজিলি বুঝতে পারছো যে কিভাবে করে এই দুইটা জিনিস মানে এই মানে সূত্রভিত্তিক সংজ্ঞা বা তোমার হচ্ছে বৈশিষ্ট্যভিত্তিক সংজ্ঞা কিভাবে করে মুখস্থ করবা, ঠিক আছে? তো এরপরে ধরো হচ্ছে তোমাদের কাছে মনে হতে পারে ভাই এর বাইরে কি জীবনে কোনো সংজ্ঞা আসতে পারবে না? উত্তর হচ্ছে আমার কাছে ভাই জানা নাই। তোমরা যদি মনে করো যে না ভাই এই সূত্রভিত্তিক বা বৈশিষ্ট্য ভিত্তিক সংজ্ঞার বাইরেও আরো অনেক সংজ্ঞা থাকতে পারে, জাস্ট লেট মি নো, আমি দেখবো যে আসলে পসিবল কিনা এই দুইটার বাইরে কোনো কিছু গিয়ে নতুন কিছু বানানো। বাট আমি যতটুকু জানি, আমার পড়াশোনা যতটুকু আমি দেখেছি, এই দুইটার বাইরে যাওয়া কখনো কোনো সংজ্ঞার পক্ষে আসলে পসিবল না, ঠিক আছে? সো আই গেস তোমরা খুব ইজিলি মুখস্থ করতে পারবা, এবং তোমরা যদি মুখস্থ করতে পারো এটাই আমার সবচেয়ে বড় পাওয়া। আর যদি মুখস্থ করতে না পারো, তোমরা চেষ্টা করবে যে আরো কিছু নতুন ভাবে করে বের করা যায় কিনা, মানে স্ট্র্যাটেজি গুলো তো আসলে আমার নিজেরই বানানো, তো তোমরাও চাইলে বানাইতে পারো। সো কোনো সমস্যা নেই, কোনো সমস্যা হবে ভাইয়াকে জানাবা, আই এম অলওয়েজ হিয়ার ফর ইউ। আল্লাহ হাফেজ, তাহলে আবার পরে দেখা হবে।